নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। বামেদের ব্রিগেড রবিবার দিন শেষ হলো এবং বলার কোনো অপেক্ষা রাখে না যে ব্রিগেড কিন্তু বলা যেতে পারে, যদি আপনারা লোকের নিরিখে ভাবেন, ভিড়ের নিরিখে দেখেন, তাহলে কিন্তু এই ব্রিগেডকে বলতেই হবে যথেষ্ট ভিড় হয়েছে এবং সংগঠিতভাবে বামেদের 4টি সংগঠন যে লোক নিয়ে এসছে, বহু মানুষ এসছে। এবার এটার সঙ্গে এখনো পর্যন্ত বলার কোনো জায়গা নেই যে ভিড় মানেই কি ভোট। আগের যদি আমরা উদাহরণ টানি, তাহলে আমরা দেখব লেফটের আগের ব্রিগেডেও ভোট ভিড় হয়েছিল। লেফট ক্ষমতা থেকে 2011 চলে গেছে, তার আগে যে ব্রিগেড হয়েছিল সেটাও কানায় কানায় ভর্তি ছিল। পরবর্তীকালে পরবর্তী যে ব্রিগেডগুলো হয়েছে এবং শেষ যে ভোট বিধানসভার আগে সেখানেও যে ব্রিগেড হয়েছে সেখানেও কিন্তু কানায় কানায় ভর্তি ছিল। লেফট আর কি সিপিএম খাতা খুলতে পারেনি। তাই ভিড় মানে ভোট, এইটা এখনো পর্যন্ত কনক্লুশনে যাওয়া যায়নি। এটা এত আগে যাওয়াও যাবে না, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কিন্তু সরাসরি আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে, বাইনারিতে, সিপিএম এর ভাষাতেই বলছি। আজ সিপিএম বিভিন্ন নেতারা এবং সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং অন্যান্য যারা বক্তব্য রাখলেন, তারা স্বাভাবিকভাবেই একইভাবে যেরকমভাবে বিজেপিকে আক্রমণ করলেন, একইভাবে দাঁড়িপাল্লায় তুলে তারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন। মমতা ব্যানার্জিকেও যেমন আক্রমণ করা হলো, তেমনি শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করা হলো। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, যেভাবে রাজনীতির গতি এগোচ্ছে, সিপিএম যে পথে তাদের রাজনীতি নিয়ে যাচ্ছে, সেটা কি বাইনারি ভাঙা সম্ভব? আজ সিপিএম এর এই ব্রিগেডে আমি খুঁজছিলাম যদি ওই শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস বা চন্দন দাসের কোনো ছবি পাওয়া যায়। আমি কিন্তু একটা ছবিও খুঁজে পেলাম না। সিপিএম নেতারা হরগোবিন্দ দাস বা চন্দন দাসের নাম বললেন বটে, এবং একই সঙ্গে যে তৃতীয় যে ব্যক্তি যা আজ মারা গেছেন তার নামও বললেন, যিনি পুলিশের গুলিতে মারা গেছেন। এখনো তদন্ত রিপোর্ট আসেনি যে এ আর কি পুলিশ কেন গুলিতে আর কি পুলিশের গুলির সামনে কেন পড়তে হলো। উনি কি একজন নিরীহ পথচারী হিসেবে পড়েছেন, যে এই গোলমালের মধ্যে পড়ে গিয়েছিলেন, নাকি উনি যে গোলমাল যারা করছিলেন তার মধ্যেও ইজাজ ছিলেন? সেটা কিন্তু এখনো পুলিশের তদন্তে প্রকাশ্যে আসেনি যে কেন পুলিশের গুলি চললো ওই ইজাজের মৃত্যুতে। আজকে আপনাদের আমি কিছুটা সময় পেছনে নিয়ে যাই। সেটা বেশি দূর নয়, সেটা নিয়ে যেটা আন্দোলিত হয়েছিল সেটা হচ্ছে আনিস খানের মৃত্যু। আনিস খানের মৃত্যুর পর আমরা দেখেছিলাম যে সিপিএম আকাশ বাতাস কাঁপিয়ে আন্দোলনে নেমেছিল এবং সেখানে আনিস খানের বিশাল বিশাল পোস্টার হয়েছিল। সিপিএম সব জায়গায় আনিস খানের বাবাকে নিয়ে যেতেন। সিপিএম ইনসাফ যাত্রা করত সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে আনিস খানের বাবাও অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন। তো আজ ব্রিগেডে ভাবছিলাম যে চন্দন দাস বা হরগোবিন্দ দাসের পরিবারের কেউ আসবেন ব্রিগেডের সমাবেশে। বক্তা না হলেও গরিব গুরব মানুষ, প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা হয়তো বক্তা হিসেবে নয়, কিন্তু তারা যে তাদের সিপিএম এর সমর্থক হওয়ার জন্য সিপিএম এর কথা মতো তাদের মরতে হয়েছে, ফলে তাদের পরিবারের কেউ না কেউ কিন্তু ব্রিগেডের সমাবেশে থাকবেন। নেতারা বলবেন যে আমাদের মধ্যে হরগোবিন্দ দাস বা চন্দন দাসের পরিবার আছে। সিপিএম কিন্তু সেই, আমি বললাম যে সেই লাইনেই গেল না। হরগোবিন্দ দাস বা চন্দন দাসের স্মৃতির প্রতি 1 মিনিট নীরবতাও কেউ পালন করেনি। শুধু বলা হলো যে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বললেন যে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের বাড়ি অব্বিকেশ মহাপাত্ররা তারা আজকে গিয়েছেন ওখানে। আর তাদের একই দিনে আমরা দেখেছি তৃণমূলের যারা জনপ্রতিনিধি আছেন তারাও রোববার দিন তাদের বাড়িতে গেছেন, কারণ তাদের ফ্যামিলি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়
যে টাকাটা ক্ষতিপূরণ হিসেবে দিয়েছেন সেটা তারা প্রত্যাখ্যান করেছেন। সিপিএম আজকের যে ব্রিগেড সমাবেশ সেখান থেকে দাঁড়িয়ে কোনো সময় কিন্তু একবারও বলল না যে তারা এই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের এই নৃশংস মৃত্যুর প্রতিবাদে তারা একটা ইনসাফ যাত্রা করবে বা মুর্শিদাবাদ জুড়ে ন্যায় যাত্রা করবে। তারা যেটা বলে গেল আগাগোড়া যে এই দাঙ্গার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগে শুনুন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঠিক কি বললেন এই দাঙ্গা নিয়ে। আমি সেদিন গিয়েছিলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সুতির সাজুর মোড়ে, কোথাও পুলিশের গুলিতে আর কোথাও দাঙ্গাবাজ হামলাকারীদের বিরুদ্ধে আক্রমণে যে মানুষ মারা গেল তাদের কাছে গিয়েছিলাম ঐক্যের বার্তা নিয়ে, সম্প্রীতির বার্তা নিয়ে। আমরা এখানে যখন মিটিং করছি, আক্রান্ত আমরা প্রতিনিধিরা যে অম্বিকেশ মহাপাত্র কার্টুন ফরওয়ার্ড করেছিল সত্যজিৎ রায়ের বার্তা, তাকে তৃণমূল হামলা করেছিল, পুলিশ মামলা করেছিল, জেল দিয়েছিল, তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল এখন আমরা আক্রান্ত। তারা ওই মনিন্দ্র বর্মন লোকগীতি গায়, ভবাইয়া সঙ্গীত, এই শিক্ষক নিয়োগের দুর্নীতি, আজ 26,000 চাকরি গিয়েছে তার জন্য গান বেঁধেছিল, গান লিখেছিল। স্বভাব কবি, সব সময় গান লেখে, গান গায়, লোকশিল্পী বলতে পারেন, গ্রাম্য শিল্পী বলতে পারেন। গান আপলোড করার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে, তাকে পুরো হামলা করেছে, সে এখন ঘর ছাড়া। যারা আমাদের ঘর ছাড়া করছে, আন্দোলনকারীদের ছাড়া করছে, আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব। সুপ্রিম কোর্ট বলছে, দেশের আইন বলছে, প্রতিদিন মোদী সরকারকে চক্রাঘাত করছে। যেভাবে সার্ভেলেন্স, যেভাবে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে, নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আপনি কি খাবেন, কি পড়বেন, কোন কথা বলবেন, কার সঙ্গে যাবেন, এই সব নাকি তারা ঠিক করে দেবে। আমাদের সংবিধান বলছে আমাদের অধিকার আছে প্রত্যেকের নিজের নিজের মেরি মার্জি। সেখানে দাঁড়িয়ে আমাদের যে বৈচিত্র্য আছে, এই যে আলাদা পোশাক আছে, আলাদা খাদ্যাভ্যাস আছে, আলাদা বুলি আছে, আলাদা ভাষা আছে, আজকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য যে না ফাঁসিবাদী ঝোঁক দেখা দিচ্ছে, আরএসএস এই কাজটা চেয়েছিল ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবে তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে, উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে, তবেই আমরা বুতলে ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আপনারা শুনলেন সিপিএম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলল, সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিলের কথা বলল। খুব ভালো উদ্যোগ সিপিএম এর। কিন্তু মুর্শিদাবাদে যারা মারা গিয়েছেন তারা নির্দিষ্ট একটি সম্প্রদায়ের, যারা বেঘর হয়েছেন, পালিয়ে গিয়েছেন, তারা সবাই হিন্দু। সেখানে কিন্তু কোনো মুসলিম এখনো পর্যন্ত ওখান থেকে ঘর ছাড়া হয়েছেন বলে এখনো পর্যন্ত কোনো খবর নেই। এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তারাও কিন্তু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সেখানে। তাই সিপিএম যে পলিটিক্সটাকে সামনে নিয়ে আসতে চাইছে, আজকে সরাসরি যে সিপিএম এর নিজের ভাষাতেই এই যে বাইনারি পলিটিক্স, সেটা কি সিপিএম তার এই রাজনীতির যে বর্তমান রাজনীতি, যেটা সিপিএম আনিস খানের জন্য একরকম,
উল্টো দিকে হরগোবিন্দ বা চন্দন দাসের জন্য আরেক রকম। সিপিএম কি এটা মানুষকে বোঝাতে পারবে? দেখুন, হিংসা কোনো সময় সমর্থনযোগ্য নয়, কিন্তু আজকে হিংসার কারণ কি? আজকে পশ্চিমবঙ্গ জুড়ে যে হিংসাগুলো হচ্ছে তার কারণ কি? এটা ধরুন যে মুর্শিদাবাদের ঘটনা, এতজন হিন্দু তাদের জেলা ছাড়তে হলো বলে আমরা সেটা প্রচারের আলোয় এসেছে, তাই তো? মানুষ কিন্তু জানতে পেরেছে, সেটা যেমন দেশবাসী জানতে পেরেছে একসাথে যে এত মানুষ আজকে নিজের রাজ্যে পরবাসী হয়ে গেলেন। কিন্তু রোজ যদি আমরা দেখি রাজ্যের বিভিন্ন অংশদেরকে কিন্তু এরকম আস্তে 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 যে বাঙালি শূন্য হতে থাকছে, হিন্দু বহু জায়গা থেকে চলে যাচ্ছে। কিন্তু এই যে বললাম, সিপিএম তারা সম্প্রীতির মন্ত্রে কিন্তু এইটাকে কোনো সময় ইস্যুই করছে না, ইস্যুর সামনেই আনছে না। ঠিকই খেটে খাওয়া মানুষদের ভাত রুটি কাপড়া মকানের লড়াই তো থাকবেই, কিন্তু রুটি কাপড়া মকানের লড়াই করতে গিয়ে কি হরগোবিন্দ আর চন্দনকে প্রাণ দিতে হলো? তথ্য বা তা তো প্রমাণ তো তা বলছে না এখনো পর্যন্ত, বা তার পরিবারও তা কিন্তু বলছে না। কারণ দুজনকে মারা হয়েছে কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে। সিপিএম যেটা যুক্তি দাঁড় করাতে যাচ্ছেন যে তারা দাঙ্গায় বাধা দেওয়ার জন্য তারা খুন হয়েছেন, কিন্তু সেটা কিন্তু যে এফআইআর তার পরিবার থেকে করা হয়েছে সেটা একেবারেই না। বলা হচ্ছে তারা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের মারা হয়েছে। কেন মারা হলো? তার কারণ তাদের আর কোনো কারণই নেই, তাদের পরিচয়ের জন্য তাদের মারা হলো। ফলে সিপিএম এই পরিচয়টা, তাদের জাতির পরিচয়, তাদের ধর্মের পরিচয়, সেটাকে অস্বীকার করে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলাদা একটা পথ করে নেওয়া এই মুহূর্তে কিন্তু খুব কঠিন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা নরেন্দ্র মোদী হোক, সিপিএম যে কথাগুলো বলছে, সে বিনা পয়সায় তারা রেশন পাচ্ছে, মাথার ওপর ছাদ পাচ্ছে। হ্যাঁ, 100 দিনের কাজ হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা 50 দিনের কাজ করেছেন। তারা বিভিন্ন মেডিকেল ইন্স্যুরেন্স পাচ্ছে। তাই মানুষের কাছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টাকাও পৌঁছে দিচ্ছেন বিভিন্ন ভান্ডারের মাধ্যমে। ফলে সিপিএম যেটা আর কি ভাবছে যে খেটে খাওয়া মানুষ আবার ঘুরে দাঁড়াবে, সিপিএম এর পতাকার তলায় চলে আসবে, কিন্তু তারা যখন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা হাতে নেবে, তারা যখন কন্যাশ্রী প্রকল্পের টাকাটা হাতে পেতে নেবে, সেটা সিপিএম এর পার্টি সমর্থকরাও নেবে, বিজেপির পার্টি সমর্থকরাও নেয়। কারণ সেটা তো রাজ্য দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে, সে তো সব জনগণ নেবেই। তারপর সিপিএম এর এই যে বারবার বলে বেড়ানো যে দেখো রুটি রুজি আজকে তার দাম নেই, সেটা তারা টেনে নিয়ে যেতে পারবে তো? আবার উল্টো দিকে তারা কোনো সময় যে মুসলিম মৌলবাদ তার বিরুদ্ধতা করতে পারছে না। যত সহজে তারা গোদরা নিয়ে তারা প্রচার করতে পারে, যত সহজে তারা যোগীর রাজ্যে কিছু হলে সেটা নিয়ে প্রচার করতে পারে যে হিন্দু মৌলবাদ বলে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলে সেটা কিন্তু আজকে আমরা দেখলাম যে যে টোনে নিয়ে যাওয়ার দরকার ছিল সেটা কিন্তু অনুচ্চারিতই থেকে গেল। আজকে আমি আশা করেছিলাম যে বিভিন্ন জায়গায় লেখা থাকবে হরগোবিন্দের রক্ত হবে না কো ব্যর্থ, চন্দনের রক্ত হবে না কো ব্যর্থ। কোনো পোস্টার কিন্তু আমার নজরে আসেনি। আপনাদের কি নজরে পড়লো? আমাকে জানাবেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।